নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হাল্লা বলে। আপনারা ভেবে নিয়েছেন যারা সিএনএর দর্শক রয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের ব্রিগেডের সভা, এটা নিয়ে আলোচনা আমরা করব। একদম ঠিক আলোচনা করব, কারণ আজকে রাজ্যের আইন শৃঙ্খলা, বিজেপি আসলে অনেক ভালো আইন শৃঙ্খলা এবং কেউ আইনের বাইরে যেতে পারবে না, সেই বার্তা যেরকম মোদী দিচ্ছেন, পাশাপাশি তৃণমূলকে লাগাতার তার ৪৫ মিনিটের মতো বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। প্রথম থেকে শেষ পর্যন্ত লাগাতার তৃণমূলের নানান দিক তার বক্তব্যে তিনি তার সমালোচনা করেছেন। কেন্দ্রীয় প্রকল্প কাজ না করতে দেওয়া, বাংলাতে কাটমানি, চোরচুরি, দুর্নীতি, তার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে এক্সিকিউট না করা, নারীর নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত জায়গা তিনি আজকে ধরেছেন। আমি খুব মন দিয়ে বক্তব্যের প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত শুনেছি। তাতে কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা কোনো ব্যক্তি আক্রমণের জায়গা নেই, একেবারে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা হাল্লা বলে শুনছেন, পুরোটাই রাজ্যের শাসক দল, তার দুর্নীতি, যে প্রপার গভর্নেন্সের অভাব, এইসব একাধিক জায়গা আজকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। কিন্তু দেখুন, এই বক্তব্যটা যে খুব একটা নতুন কিছু বলেছেন এটা ঠিক আমার মনে হয়েছে না। এটা বারবারই উনি বলেছেন। নতুন বলতে ওটাই যে কোথাও তার বক্তব্যে ভাইপো বা মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদি এই জাতীয় শব্দ আমি আজকে শুনিনি। আমার মনে হয়েছে যে এর আগের বার যে বক্তব্যগুলো শুনতাম তার থেকে অনেকটা পরিকল্পনা মাফিক বলছেন এবং ব্যক্তি আক্রমণের পথে হাঁটছে না বিজেপি। এটা হচ্ছে একটা স্ট্যান্ড পয়েন্ট বিজেপি। কিন্তু আজকে যদি হাল্লা বলে আমাকে শুরু করতে হয়, আমাকে শুরু করতে হবে গিরিশ পার্কের ঘটনা থেকে, কারণ সেখানে কিন্তু আক্রান্ত হয়েছে দুই দল। এবার এখানে দুটো পারসেপশন যেতে পারে। এক হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি আক্রমণ করছে না, সেখানে শশী পাজার উপরে আক্রমণ করা হয়েছে, ইটপাটকেল। বিজেপির যে স্ট্যান্ড পয়েন্ট তার থেকে সরে গিয়ে বিজেপি আক্রমণ করলো। শশী, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই নিজে আক্রান্ত হয়েছেন মন্ত্রী, এবং মন্ত্রী বাইট দিচ্ছেন যে পুলিশও আক্রান্ত হয়েছে, দৌড়ে চারিপাশে লোক পালিয়ে গেছে, এবং একের পর এক ইট, লাঠি, বোম, অনেক কিছু উনি বলেছেন। ওনার বক্তব্য আমি শোনাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দুটো। এক হচ্ছে আক্রমণের রাজনীতি খোদ কলকাতার জোড়াসাঁকো এলাকায়, গিরিশ পার্ক এলাকায়। এটা ভোট সংস্কৃতিকে শান্তিপূর্ণ করার ক্ষেত্রে বাধা দেবে। দ্বিতীয়ত, বিজেপি কি এটা বোঝাতে চাইলো যে আক্রমণের পাল্টা এবার প্রতি আক্রমণ হবে? যদি তাই হয়, আবার ওই একই কথা বলবো যে সংস্কৃতিময় ভোট বা ওই রক্তপাত শূন্য ভোটের যে কথা বলা হয় সেটা লঙ্ঘিত হবে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। কিন্তু মারের বিরুদ্ধে মার, পাল্টা মার, এই পলিসি থেকে বিজেপি চলছে এখন। এই জায়গা আমরা আলোচনা করব। তবে একেবারে প্রথম আমরা আপনাদেরকে এখন শোনাবো যে তার যে বক্তব্য শুনছিলাম, তাতে উনি বলছেন যে বয়কট বিজেপি লেখা ব্যানার ছিল এবং সেই ব্যানার খুলে ফেলার চেষ্টা করে একদল বিজেপির যারা মিছিলগামী মানুষ বাস থেকে নেমে। সেখানে তৃণমূলের ছেলেরা সেই ছিঁড়ে দেওয়া পোস্টার যখন আবার বাঁধতে যাচ্ছে, তখন বিজেপির পরের বাসগুলো থেকে বেলাগাম আক্রমণ চলে এবং তারপরে পুলিশ এর আউট অফ কন্ট্রোল হয়ে যায়। পুলিশের উপর আক্রমণ হয়, মন্ত্রী নিজে আক্রান্ত হন, এবং পরপর বাসে করে নাকি ইট, যেটা ওনার অভিযোগ, আমি সেই জন্য নাকি শব্দটা ব্যবহার করলাম, যে ইট, লাঠি, বাঁশ, রড, বোম সব কিছু নিয়ে আসা হয়েছিল। আবার পাল্টা বিজেপি বলছে যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া হয়েছে, মন্ত্রীর বাড়ির থেকে ইট নিক্ষেপ করা হয়েছে, এরকম অভিযোগ। আসুন প্রথম আপনাদেরকে শোনাই যে শশী পাজা কি বলছেন। বিজেপি নেতা তমগ্ন ঘোষ, তারও বক্তব্য আছে আমাদের কাছে। কে কি বলছেন একবার শুনে নি, শুনুন। इकबाल, ये शुभम से बात करने का शक्ति नहीं है मेरे पास, और जितना भी बस गया सब बस रुका और इस घर पे आक्रमण किया। सब बस से ये गुंडा मवाली खूनी बीजेपी उतर उतर के मारने लगा सबको। एफआईआर, वीडियो फुटेज, फोटो सब है इन गुंडों का। इनको सर के ऊपर बैठा दिया तो गोदी में लेके सर के ऊपर चढ़ गया और गुंडागर्द। ये शौविक पाल, ये शुभम सेन, बात करने का शक्ति नहीं है मेरे पास, और जितना भी बस गया सब बस रुका और इस घर पे आक्रमण किया। सब बस से ये गुंडा मवाली खूनी बीजेपी उतर उतर के मारने लगा सबको।
ওরা বিজেপি বয়কট বিজেপি ফ্লেক্স দেখে সেইগুলোকে ছিঁড়েছে। তারপর আমাদের তৃণমূল কংগ্রেস যখন ওই ফ্লেক্সগুলো লাগাচ্ছে কিছু বলিনি আমরা। বাসের পর বাস যাচ্ছে, বাস থেকে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপি মারলো। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলাম। তারপর বিজেপি বাস থেকে, আর এই রাস্তা রিপেয়ার হচ্ছে, এই রিপেয়ার হওয়া রাস্তা তার ইট পাটকেল নিয়ে তারা ধর্মতলা সেখানে ক্যাম্পে ছিলাম, তখন ব্রিগেডে ছিলাম। সেখান থেকে আমাদের ছেলেরা ফোন করলো যে সব বাস আসতে দিচ্ছে না। তারপর আমাদের ঊর্ধ্বতন লিডাররাও ফোন করলো যে গিরিশ পার্কে ঝামেলা হচ্ছে। আমি পুলিশকেও জানিয়েছিলাম যে এরকম ঝামেলা হচ্ছে, আপনারা দেখুন। কিন্তু আমি ঘটনাস্থলে ছেলেরা বারবার ফোন করছে, আক্রান্ত হচ্ছে। আমি যখন গিয়ে পৌঁছলাম আমাকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বোতল বৃষ্টি হলো এবং আমি দেখছেন তৃণমূল ছাড়া আর কে করবে? তৃণমূল বলছে আপনারা বৃষ্টি করেছেন। ওখানে তো নিশ্চয়ই ভিডিও ফুটেজ রয়েছে, দেখবে তো। আমি তো গাড়ি থেকে নামার পরই আমার উপর আক্রমণ হলো। বলছে শশীবাজার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আপনাদের ছেলে। আমি গাড়ি থেকে নামলাম, আমি তো ঘটনাস্থলে এলাম যে আমাদের ছেলেরা আক্রান্ত হয়েছে শুনে। আমি তো নামতেই আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হলো। আর এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, তোমাকে হাল্লা বলে স্বাগত জানাচ্ছি। যেটা আমরা জানতে চাইবো অভিরূপা, যে নির্বাচন কমিশন গিরিশ পার্কের এই ঘটনায় কলকাতা সিপির কাছে কি বিষয়ে রিপোর্ট চেয়েছে, কি বলেছে কমিশন? এখন জেলায় জেলায় পৌঁছে গেছে, কলকাতাও পৌঁছেছে এবং কলকাতার সমস্ত থানায় কয়েক কোম্পানি করে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেরকম গিরিশ পার্ক এলাকাও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার হলো না কেন ওই সময়? 1 ঘন্টা ধরে তাণ্ডব চললো, কে করেছে, কারা রয়েছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত কেউ মানে সে ব্যাপারে আইডেন্টিফাই করা না গেলেও পুলিশ যখন সেখানে উপস্থিত ছিল ভিডিওতে দেখা যাচ্ছে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার করলো না, কেন এলাকা ডমিনেট করলো না, কেন 1 ঘন্টা ঘটনাটা এগোতে দিল বা ঘটনাটি ঘটতে দিল, সে নিয়েই প্রশ্ন তুলে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে পুলিশ কমিশনারের কাছে। কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনকে এবং পুলিশ কমিশনারকে জানাতে হবে পুলিশের ভূমিকা কি ছিল আর কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কেন করা হলো না ওই ঘটনায়। ধন্যবাদ অভিরূপা তোমাকে। আমি পরিচয় করে দেবো যারা আজকের এই অনুষ্ঠানে আলোচনায় রয়েছেন। আমরা শুরু করব গিরিশ পার্কের ঘটনা থেকে। প্রসঙ্গক্রমে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য যেখানে যেখানে দরকার আমরা দেখাবো। কিন্তু আজকে যে ছবিটা দেখতে পাওয়া গেল সম্প্রতি অতীতে দেখতে পাওয়া যায়নি, যেখানে তৃণমূল অর্থাৎ রাজ্যের রুলিং পার্টি, পলিটিক্যাল পার্টি, তার মন্ত্রী জোড়াসাঁকোর মতো এলাকায় আক্রান্ত হচ্ছেন। শশীপাজা দলের মুখপাত্র, পাশাপাশি মন্ত্রী, তার বাড়ি আক্রান্ত হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এই ইটাইটি চলছে, মানে ইট ছোড়াছুড়ি চলছে, লাঠালাঠি চলছে এবং পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রতিনিধি যেটা বলছিলেন অভিরূপা, যে কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়েশন মার্চের 1 তারিখের পর থেকে হয়ে গেছে। আজকে মার্চের 14 তারিখ, 10 তারিখের মধ্যে বহু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তাহলে কলকাতার গিরিশ পার্কের এই ঘটনার সময় তাদের ভূমিকাটা কি ছিল, বা তারা কোনোভাবে ইনফর্মড ছিলেন না কেন, এটা একটা বড় প্রশ্ন। আসুন, আমার সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছেন সুভাষিস দা, স্বাগত জানাবো। সুভাষিস ভট্টাচার্য জাতীয় কংগ্রেস নেতা, গৌরব মজুমদার বাম মুখপাত্র, গৌরবকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরা গোস্বামী আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি আগাম স্বাগত জানিয়ে রাখছি। সঙ্গে বিজেপি মহিলা সভানেত্রী, মহিলা মোর্চার ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র আজকের অনুষ্ঠানে, তিনিও এসে উপস্থিত হবেন আমাদের সঙ্গে। আমি সুভাষিস দাকে দিয়ে শুরু করি। সুভাষিস দা, এই ছবিটা কি বার্তা দিচ্ছে আগামী দিনে? যারা পরিবর্তন যাত্রায় পরিবর্তন চায় তাদের তো নিজেদের রেস্টুরেন্ট থাকা উচিত। কেননা যদি মানুষ দেখে যে একটা দল, যে দলটা বিরোধী দলে বসে রয়েছে, তারা ওয়েট করছে, তারা লড়াই করছে আগামী দিনে ক্ষমতায় আসবে বলে, তাহলে তাদের নিশ্চিতভাবে গণ্ডগোল এড়িয়ে চলা উচিত। তাদের কখনো উচিত না কোনো শাসক দলের মন্ত্রীর বাড়িতে ঢুকে অত্যাচার করা। এখন ঘটনা আমি এক্স্যাক্টলি জানি না পুলিশ কি বলছে না বলছে, আমি এখনো শুনিনি। এখন শাসক দলের থেকে কোনো উস্কানি ছিল কিনা সেটাও আমি বলতে পারবো না।
কিন্তু যেটা হয়েছে সেটা শুধু শশী পাজার বাড়ি না, ওটা অজিত পাজা, যিনি কংগ্রেসের প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন কংগ্রেসের, সেই মানুষটার বাড়ি, অনেক স্মৃতি বিজড়িত বাড়ি। ওইখানে গিয়ে হামলা করার অর্থ হলো একটা পরিবারের প্রতি হামলা করা। আমরা ভেবে নেই যদি যে হ্যাঁ ওখান থেকে প্রভোকেশন ছিল, তাহলেও নিজেদের বিজেপিকে রেস্ট্রেন করা উচিত ছিল, কারণ হলো তারা লড়াইটা করছে ক্ষমতায় আসবে বলে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় আগামী দিনে যে বার্তা পৌঁছচ্ছে, তাতে যে নির্বাচন হবে, তাতে রক্তারক্তি অবশ্যম্ভাবী, এটা আমার মনে হচ্ছে। এবং এটা না হওয়াই কাম্য ছিল। এটা যদি না হতো, মানুষ এত সন্ত্রস্ত এবং ত্রস্ত হতো না, এবং তৃণমূল বা বিজেপির মধ্যে এই দ্বৈরথ মানুষের কাছে পৌঁছতো না এইভাবে যে দুটো দলই ঝগড়া করার এবং মারপিট করার জন্য পশ্চিমবাংলায় রয়েছে। ফলে কি হয়েছে, পশ্চিমবাংলার মানুষের যারা ভেবে নিচ্ছে যে পরিবর্তন করবে, যদি কেউ ভেবে থাকে যে পরিবর্তন করব, তাহলে পরে বিজেপির প্রতি শঙ্কিত হবে যে আসার আগে এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে, এরকম ধরনের হোলিগানিজম চালাচ্ছে, ভ্যান্ডালাইজ করছে কারোর বাড়ি। এটা তো দুঃখজনক। কিন্তু আমাদের প্রথমেই আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে শশীর পাজার তরফ থেকে বা ওই বাড়ির তরফ থেকে কোনো উস্কানিমূলক বা প্রভোকেশন ছিল কিনা এখনও আমরা সেটা জানি না। তবে এই ঘটনার তদন্ত হলে বুঝতে পারবো। যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুভাষিস দা, আপনার পুরো বক্তব্যে আমার কোনো জায়গায় কোনো খটকা লাগেনি, কিন্তু একদম শেষে গিয়ে যে লাইনটা বললেন সেটা একটু খটকাযুক্ত বা একটু ডাউট তৈরি করে। সেটা হচ্ছে আপনি বলছেন যে তদন্ত হলে সঠিক তথ্য জানা যাবে। এখন তদন্ত কে করবে? রাজ্য পুলিশ যদি তদন্তের দায়িত্ব পায় প্রাথমিকভাবে, সেই তদন্ত রিপোর্ট নিয়ে বিজেপি প্রশ্ন তুলবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবার সিসিটিভি ফুটেজগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে প্রপারলি বিচারের ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে রাখা হবে কি না, তদন্তের বিচারের ক্ষেত্রে আর কি, সেটা একটা বড় প্রশ্ন। না, যখন আইন কেউ চালায় তখন নিশ্চিতভাবে এই স্বচ্ছতা থাকা উচিত যে যারা শাসক তারা এইটা সারফেস করবে, সারফেসে আনবে যে কার দোষ কার দোষ না। যদি সত্যি সত্যি বিজেপির দোষ থেকে আপনার প্রত্যাশা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি যেটা প্রত্যাশা করছেন এটা ঠিক, যে আমাদের আইন শৃঙ্খলা যদি সঠিক জায়গায় থাকে তাহলে সেখানে শাসক আর বিরোধী নয়, মূল তথ্য সামনে। 30 সেকেন্ড সময় নিয়ে একটা জিনিস বলছি, সেটা হলো 72 থেকে 77 যখন আমরা ক্ষমতায় ছিলাম, সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিল, তখন আমাদের কোনো ছেলে অপরাধ করলে, কাউকে হেনস্থা করলে, তার জন্য তাকে পুলিশ ডাকিয়ে পাঠিয়ে ডিটেইন করে দিত এবং পরের দিন বেল নিতে হতো যে কোর্ট থেকে। তো সুতরাং শাসকের একটা দায় থেকে যায় যে গুড গভর্নেন্সকে প্রতিষ্ঠা করার। সুতরাং সেই ক্ষেত্রে যদি সত্যটা উদ্ঘাটিত হয় এবং সেখানে যেই দোষী থাকে, যদি বিজেপি দোষী থাকে তার জন্য যা ব্যবস্থা করতে হবে, যদি তৃণমূলের কোনো প্রভোকেশন থেকে থাকে, পুলিশের সেটা নিয়েও বিচার করা উচিত এবং সেটা মানে সেটা তো উচিতই। আপনি যেটা বলছেন সেটা উচিত। আইন শৃঙ্খলা এরকম বলে না যে শাসক করছে বলে তার মাইলেজ পাওয়া উচিত, প্রিভিলেজ পাওয়া উচিত বা সেফগার্ড পাওয়া উচিত। গৌরবের কাছে যাই। গৌরব, এটা আমরা বহু সময় বিজেপি নেতাদের থেকে শুনেছি যে এবার আমরা মাটি ছেড়ে দেব না, 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। কলকাতার গিরিশ পার্কের ঘটনা কি সেটাই প্রমাণ করে? কোশ্চেনের অ্যান্সারে আসছে, কিন্তু সুভাষিস দা একটা কথা বলছিলেন না, তদন্ত, আপনি সুভাষিস দাকে জিজ্ঞেস করছিলেন তদন্ত কারা করবে, কি ব্যাপার বৃত্তান্ত, বা তদন্তের সঠিক রিপোর্ট আসবে কি? আপনাকে আপনি বলবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন কেন। আমি বলছি 2021 সালে আপনাদের মনে থাকবে যে আনন্দ দাস ছিলেন আমাদের পার্টির এমএলএ নানুর বিধানসভা। আনন্দ দাসকে বাড়িতে ঢুকে তৃণমূলীরা খুন করে, এবং 2021 সালে যারা খুন করে এই সরকার তাদেরকে বেকসুর খালাস করে। আসলে আপনি ভাববেন যে বীজটা পোতা হয়েছিল তারও আগে। আপনার এটা মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যেদিন বিরোধী নেত্রী ছিলেন, বুদ্ধবাবুর বাড়িতে গিয়েছিলেন ট্যাক্সি নিয়ে, রিক্সা নিয়ে, সব হুলিগানসদের নিয়ে, কি না বুদ্ধবাবুর বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন। রাত্রেবেলা গিয়ে বুদ্ধবাবুর বাড়ির ওই পাম এভিনিউর ওখানে গিয়ে বসে পড়েছিলেন। হ্যাঁ, না কি বুদ্ধবাবুকে জবাব দিতে হবে। এখন কথাটা হচ্ছে বীজ বপন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আর আজকে দাঁড়িয়ে শশী পাজার মতন একজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টার তার বাড়িতে
আক্রমণ হচ্ছে এবং আমি দেখছিলাম যে পুলিশ রীতিমতো দরজা বন্ধ করে ওই বউবাজার থানার ওসি তিনি মাটিতে পড়ে রয়েছেন আর পুলিশ দরজা বন্ধ করছে মার খাওয়ার ভয়েতে। এখন আপনি ভাবুন একজন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার বাড়িতে আক্রমণ হচ্ছে, পুলিশ হচ্ছে যে লুকিয়ে পড়ছে। আপনি যাবেন কোথায়? আপনি কালীঘাট থানায় যাবেন, পুলিশ টেবিলের তলায় ফাইল দেবে। আপনি এই গিরিশ পার্কে আসবেন, পুলিশ দরজা বন্ধ করে দেবে যাতে মন্ত্রীর বাড়িতে আক্রমণ না হয়। প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা র্যালি, এখানে প্রধানমন্ত্রী আসবেন, ওই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, আপনি আপনার মন্ত্রী ওখানে থাকেন, তাহলে পুলিশের ব্যবস্থা গ্রহণ করবার উচিত ছিল তো। কে ব্যবস্থা গ্রহণ করবে? কোথায় পুলিশ? আসলে পুলিশ প্রশাসন যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেভাবে দলবাজি, যেভাবে দলতন্ত্র পুলিশের মধ্যে ঢুকে পড়েছে, যেভাবে দাঁড়িয়ে এই পুলিশকে দলীয়করণ করা হয়েছে, আজকে তার ফল দেখছেন মমতা না, বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার তো গৌরব তোমার এই কথা একটা উল্টো দিক দেখছি। দেখো, পুলিশের যদি সম্পূর্ণ দলীয়করণ হতো বা দলতন্ত্র পুলিশের থাকতো, তাহলে পুলিশ তো সেই দলের প্রতিনিধিকে বাঁচাতে চাইতো। আমি তো দেখছি যে তোমরা যে মাঝে মধ্যে যে অভিযোগটা করো যে পুলিশও কিন্তু এখন শাসক দলের সঙ্গে নেই, তুমি বলেছো কয়েকদিন আগের প্রোগ্রামে, আমার মনে আছে, আমি তো মনে হচ্ছে তার এক্সিকিউশন হলো। প্রথম কথা হচ্ছে আমি বলেছি কিনা জানি না, আপনি বললেন যে পুলিশ মানে শাসক অনেক দলের পুলিশ- সঙ্গে নেই, হ্যাঁ। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে আমার বাড়ি যেখানে, সেখানে বিমান বোস মিছিল করছিলেন, সেই বিমান বোসকে ইট ছোড়া হয়েছে, টিউব ছোড়া হয়েছে, যার নেতৃত্বে ছোড়া হয়েছিল তিনি পরে রাজ্যসভার এমপি হয়েছিলেন, এখন তিনি তৃণমূল থেকে একটু দূরে টুরে আছেন তোলাবাজি ফোলাবাজির জন্য, কিন্তু কথাটা হচ্ছে তিনি পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এ রাজ্যে দাঁড়িয়ে যে ঘটনা শশী বাজার বাড়িতে হয়েছে, আমি তীব্র নিন্দা করছি যে এই ধরনের ঘটনা ঘটার উচিত ছিল না। কিন্তু আবার এটাও আমি বলছি যে একটা র্যালি হচ্ছে, একটা বাসে করে লোকজন তার যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা, তার নিরাপত্তা, পুলিশের ওসি, অতগুলো থানা, আপনি যদি ওই একদম ওই গিরিশ পার্কের মোড়ে যান, মানে হেস্টিংসের থানা, জোড়াসাঁকো থানা, বউবাজার থানা, আপনি হেস্টিংস ছেড়ে দিন, আপনি ওই জায়গাটায় যাবেন, আপনি এদিকে গিরিশ পার্ক থানা পাবেন, ওদিকে বটতলা থানা পাবেন, ওদিকে শামপুকুরের কিছুটা অংশ পাবেন, আপনি ওদিকে জোড়াবাগান থানা পাবেন, 4-5টা থানা ওই গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক থেকে বিবেকানন্দ রোড। একদম। এইখানে আমি বলছি যে পুলিশের ব্যবস্থা কোথায় ছিল? যদি পুলিশ রাজ্যের ক্যাবিনেট মিনিস্টারের নিরাপত্তা না দিতে পারে, তাহলে পুলিশ রাজ্যের মানুষকে কি নিরাপত্তা দেবে, কিভাবে কি ভোট হবে, সেটা একটা বড় প্রশ্ন। যদিও গৌরবের এই বক্তব্যের পর পরিষ্কার বলে দিই যে কেন্দ্রীয় বাহিনী হয়তো ভোট পরিচালনা করবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়টা তো আর কেন্দ্রীয় বাহিনী দেখবে না, সেটা তো পুলিশই দেখবে। এখানে তো কেন্দ্রীয় বাহিনীর শাসন নয়, না, কেন্দ্রীয় বাহিনীর শাসন নয়, কিন্তু কাজে রাজ্য পুলিশের উপর এটুক ভরসা গৌরব করতেই পারে যে অন্ততপক্ষে ভোটের দিন নিরাপত্তা দেওয়ার কাজটা তারা করে করবে। ভরসা করি বলুন না, আমি বলছি করা উচিত। এই ছবি গৌরবকে বা আমাদের কাউকেই ভরসা দিতে পারছে না। আমি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বসুন্ধরা গোস্বামী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানালাম। বিরতির পর আপনার কাছে আসবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমি বসুন্ধরা গোস্বামী, তৃণমূলের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। বসুন্ধরা দেবীর কাছে যাওয়ার আগে আজকের এই গিরিশ পার্কের ঘটনা এবং তারপরে বিজেপি নেতৃত্ব এবং শশী বাজার ব্যক্তিগত যে রক্ষী বা স্টাফ, তার নিজের দলীয় স্টাফও হতে পারেন, তিনি কি বলছেন এই দুজনের বক্তব্য একবার শুনবো। আমি ম্যাডামের পার্সোনাল স্টাফ, আমি ম্যাডামের বাড়িতেই ছিলাম। বিজেপির ছেলেরা বাস থেকে নেমে ব্যানার ছেড়ে আমাদের হঠাৎ করে ব্যানার ছেড়ে বাজে গালাগালি করে আমাদেরকে ধরে ইট পাথর মারে, তারপরে আমাদের সাথে ধস্তাধস্তি লাগে। ওরা আমাকে এই পেছনের গলিতে ঢুকিয়ে প্রায় 30-40 জন আমাকে মেরেছে, পুলিশকে মেরেছে, গাছের টব আমার মাথায় আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথা ফেটে গিয়েছে, পুলিশকে মারে, পুলিশকে বাঁচাতে গিয়ে আমি আপনারা বললেন আমরা ধরে ওখান থেকে আবার তৃণমূল কর্মীরা আপনি ত্রিপুরা থেকে এসছেন। দেখো আমি ব্রিগেডে ছিলাম, উত্তর দমদম, আমি উত্তর দমদম দেখছি, উত্তর দমদমে গাড়ি যাচ্ছিল, উনি আমাদের একটি মন্ডলের জিএস কল করলেন, আমি ছুটে আসলাম। আমি ভাবতে পারছি না একজন শাসক কতটা নির্মম হতে পারে। আজ ব্রিগেডের জনজমায়েত যেটা জনসুনামিতে পরিণত হয়েছে, আমি নিজে সাক্ষী। সেটা দেখে মমতা ব্যানার্জি এবং ওনার টোটাল যেটা টিম ভয় পেয়ে গেছেন, আটকে উঠেছেন। বৃষ্টি হচ্ছে, আমাদের হাজার কার্যকর্তা আহত হয়েছে। আমি জানি না এটা উল্টো স্রোত বইছে কিনা,
কিন্তু এটা অত্যন্ত লজ্জার যে একজন মন্ত্রী শাসক দলের জোড়াসাঁকোর মতো এলাকায় এতগুলো থানার আন্ডার অবজারভেশনে থাকা জায়গা গিরিশ পার্ক, সেখানে আক্রান্ত হচ্ছেন। এবং আমরা মানে শশী পাজাও বলছেন, এবং শশী পাজার যিনি পার্সোনাল স্টাফ নিজেকে বলছেন, তিনিও বলছেন যে পুলিশ আক্রান্ত হচ্ছে। আপনি ভাবতে পারেন যে এটা কলকাতা থেকে 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূরের কোনো প্রত্যন্ত ছোট থানা বা ফাঁড়ির কথা বলছি না, খোদ কলকাতা পুলিশের আন্ডার অবজারভেশনে থাকা এবং একাধিক থানার মানে মোটামুটিভাবে ঘনিষ্ঠ সন্নিবেশ ওখানে দেখতে পাওয়া যায় ওই এলাকায়, সেখানে পুলিশ আক্রান্ত হলো বেমালুম। আমি তো জিজ্ঞেস করতে চাইবো বসুন্ধরা দেবী, এই উল্টো স্রোতের কারণটা কি? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু অডিওটা অন করুন। দেখুন, উল্টো স্রোতের কারণ হচ্ছে মানুষকে ইনস্টিগেট করা হয়েছে। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, মানুষকে ইনস্টিগেট করা হয়েছে, মানুষকে অত্যন্ত উত্তেজিত করা হয়েছে। সেই উত্তেজনার বশে এরকম একটা ঘটনা ঘটেছে। আর পুলিশের বহু স্টাফ আজকে যেখানে র্যালি হয়েছে বা যেখানে ব্রিগেডে সভা হচ্ছিল সেইখানে উপস্থিত ছিল। অনেক সময় থানাতে অত লোকজন ছিল না। আর এটা তো ভীষণ আনএক্সপেক্টেড না, যে আপনারা আপনাদের দলের র্যালিতে যাচ্ছেন, আপনারা আপনাদের দলের র্যালিতে যাবেন, হঠাৎ করে আপনারা গিয়ে যেখানে সেখানে বাস থেকে নেমে ইট ছুটতে শুরু করবেন, মারামারি শুরু করবেন, একজন ক্যাবিনেট মন্ত্রী তার বাড়িতে আক্রমণ করে ফেলবেন। এটা তো অত্যন্ত আনএক্সপেক্টেড। মানুষকে একেবারে ইনস্টিগেট করা হয়েছে। আচ্ছা, আমাকে বসুন্ধরা দেবী একটা কথা বলুন, যে বিজেপি যদি প্রথমে আক্রমণ করে থাকে, তারপরে কি আবার পাল্টা আক্রমণও হয়েছে? কারণ বিজেপির কিছু লোককেও দেখছি আক্রান্ত হয়েছেন, তারাও অসুস্থ হয়ে পড়েছেন। বিজেপি তার মানে পাল্টা আক্রমণ কি শশী পাজার দিক থেকেও হয়েছে? না, দেবাশিস, দেখুন, আসছি সুভাষিস দাস, হ্যাঁ বসুন্ধরা দি বলুন। হ্যাঁ, না না, পাল্টা আক্রমণ বলা যায় না, সেটাকে ডিফেন্স বলা যায়। কারণ পাল্টা আক্রমণ সেটাকে বলা যায় না, সেটাকে ডিফেন্স বলা যায়। কারণ ওইভাবে ইট ছোড়া, ওইভাবে মারধর করতে তেরে আসা, এরকম করলে পরে তো যে কোনো লোকই সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। সেটাকে কেন পাল্টা আক্রমণ বলছেন? সেটা কখনোই পাল্টা আক্রমণ নয়। আর আজকের মতো এইরকম একটি সেনসিটিভ দিনে আমাদের কর্মীরা এতখানি অশিক্ষিত বেহায়া নয় যে তারা উল্টে গিয়ে আক্রমণ করতে যাবে। অসম্ভব, এটা কিছুতেই পাল্টা আক্রমণ নয়, শুধুমাত্র আপনি বলছেন আপনাদের দলের কর্মীরা অশিক্ষিত বেহায়া, সেনসিটিভ দিন না হলে আক্রমণ করতে মানে আপনি এটা বলতে চাইছেন যে ওইটা অন্যদিন যদি হতো তাহলে এই আক্রমণটা হতো। মানে আপনি আপনার দলের কর্মীদের অশিক্ষিত বেহায়া বলছেন, মানে আপনি ভাবুন আপনার লেভেলটা কোথায়। আপনি একজন কাউন্সিলর, আপনি আপনার দলের কর্মীদের বলছেন অশিক্ষিত বেহায়া, তারপরে আপনি কোন লেভেলে আছেন? আসলে ছাপ্পায় ভোট জিতলে, ছাপ্পায় কাউন্সিলর হলে এই কথাই বেরোয় মুখ থেকে। আপনি বললেন তো, আপনি বললেন যে আজকে সেনসিটিভ দিন, তাই আপনার দলের কর্মীরা অশিক্ষিত বেহায়া নয়। তার মানে যদি সেনসিটিভ দিন না হতো তাহলে আপনার দলের কর্মীরা অশিক্ষিত বেহায়ার মতন কাজ করছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার লেভেলটা ভাবুন বসুন্ধরা দি। আচ্ছা, একটা মিনিট, গৌরব ভোটে জিতে কাউন্সিলর হলে এইরকমই কথা বেরোয়। ঘুরিয়ে দিয়েছো। বাট বসুন্ধরা দেবী আপনি বলুন প্রথম রাউন্ডে আপনি বলুন। হ্যাঁ, না শুনুন, আমি সঞ্চালকের সাথে কথা বলছি, আমাকে একটু সময় দিন, আমার মতামতটা একটু পরিষ্কার করতে দিন। এইরকম পাগলের মতো তার্কিকের সাথে বসাবেন না। আমরা বলতে চাইছি যে আমাদের কোনো কর্মীরা এতখানি বেহায়া উন্মত্ত নয়। এটার মানে এটা নয় যে নিজেদের কর্মীকে বেহায়া উন্মত্ত বলা। আর কোনোদিনও কোনো ভোটে আমি ভুল ভোট দিয়ে জিতে আসিনি। না, সেটা বাদ দিন, বসে আছেন বলে যা খুশি তাই বলে ফেলবেন, আর যা খুশি তাই সেটা সত্য হয়ে যাবে, সেটা কিন্তু ঘটনা নয়। কথার অ্যানালজিটা বোঝার চেষ্টা করুন। আমরা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা রুদ্ধশ্বাসে রাস্তা দিয়ে দৌড়চ্ছে। দেখুন, এই ছবিটা একটু বড় করে দেখাই আপনাদেরকে। দেখুন, বিজেপি কর্মীরা ছুটছে, মানে একটা পুরো একটা ক্যাওয়াস তৈরি হয়েছে পুরো জায়গা জুড়ে। দেখুন,
ফার্স্ট ভয়াবহ ছবি, মানে শহর কলকাতার বুকে এই ছবি ভাবনার অতীত। আমি দেবাশিস একটুখানি হ্যাঁ, বলছি, সুভাষিস দা, বসুন্ধরা বসুন্ধরা একটুখানি কন্ট্রাডিকশনের মধ্যে আছে। প্রথম কথা হলো প্রভোকেশন হয়েছে, যদি এটা একটা ছোট্ট নমুনা। আমি বলি বিজেপি আসলে কি হবে সেটার একটা বসুন্ধরা সেটা আমি তার একটু বলে নিই, নমুনা। বসুন্ধরা আমি একটু বলে নিই। একটা হলো যে প্রভোকেশন হয়েছে, প্রভোকেশন যদি বিজেপি করে থাকে তাহলে তৃণমূল মেরেছে, এটা প্রমাণ হয়। আর যদি তৃণমূল করে থাকে তাহলে বিজেপি মেরেছে, এটা প্রমাণ হয়। তার মানে প্রভোকেশন যারও ছিল। দ্বিতীয় কথা হলো এত বেহায়া নয়, এত নির্লজ্জ নয়, এত ভয়ঙ্কর নয় তৃণমূলীরা। না, না, গত বিজেপির পঞ্চায়েত নেতারা বসুন্ধরা প্রভোগ বলে করেছে নেই, মানুষকে। গত শুনুন, পঞ্চায়েত বিজেপির নেতারা প্রভোগ করেছে মানুষকে। ঠিক, ঠিক। অসাধারণ, ঠিক, বিজেপি ঠিক, নেতাদের বসুন্ধরা এত আমি ক্ষমতা, বলে নেই, মানুষকে প্রভোগ বসুন্ধরা করে আমি বলে নেই, please, মিনিস্টারের আমি- বাড়ি ভাঙচুর করে দিল। প্রভোগ করেছে মানুষকে। অদ্ভুত কথা আপনি বলছেন। অদ্ভুত কথা বলছেন। কলকাতা শহরের বুকে একজন ক্যাবিনেট মিনিস্টার তার বাড়ি ভাঙচুর হচ্ছে, আপনি বলছেন মানুষকে প্রভোগ করে দিল। বসুন্ধরা পঞ্চায়েত নির্বাচনে 58 জন মানুষ মারা গেছে এই বঙ্গে। নির্বাচনটা সেইভাবে হয়েছে। হ্যাঁ, এরপরে মানুষকে যদি provoke করা হয়েছে, এটা বসুন্ধরার মুখ provocation-ই থেকে সম্ভব। শুনি তাহলে আপনার চিফ মিনিস্টারকে বলুন রিজাইন করে দিতে। হিংসাত্মক হয়ে ওঠে Chief না। Minister should তৃণমূলের resign. লোকেরা ভীষণ ভদ্র পলিটিক্সে হয়ে থাকে। দিস আর অল গ্লিপ টক্স। আমি বিশ্বাস করি না, তাহলে মারা যেত না। ভারতবর্ষে যখন খুন বন্ধ হয়ে গেছে, রাজনীতি মানে খুনের রাজনীতি ইলেকশনের সময় বন্ধ হয়ে গেছে, তখন পশ্চিমবাংলায় চালু আছে। পশ্চিমবাংলার মাটি রক্তাক্ত হয়, এইটা মানতে হবে। তাহলে নিশ্চিতভাবে তৃণমূল এগুলো করে, শুধু একতরফা হয় না। তৃণমূল অ্যালাউ করে বা তৃণমূল করে এগুলো। বসুন্ধরা দেবী, পঞ্চায়েত আচ্ছা এবার বসুন্ধরা দেবীকে বলতে দিন। বসুন্ধরা দেবী, আমার কথা হচ্ছে যে এখানে মার এবং পাল্টা মার আপনি মানছেন না, আপনি বলছেন যে আত্মরক্ষা করেছে তৃণমূল। আজকের ঘটনাকে হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি, বলুন বসুন্ধরা দেবী বলুন। বলছি আজকের ঘটনাটা সম্পূর্ণ মানুষকে প্রভোগ করা হয়েছে। এক্ষুনি ক্ষমতা দখল করে ফেলছি, এক্ষুনি বিজেপি এসে যাচ্ছে রাজ্যে, এক্ষুনি আমরা সব বুঝে নিচ্ছি, এই সমস্ত কথাবার্তা বিজেপির নেতারা এমন বলেছে যে বিজেপির যে যারা কর্মী আছে তারা লাঠি সোটা ঢিল এসব নিয়ে আক্রমণ করতে নেমে পুলিশ কোথায় ছিল? এটাকে প্রভোকেশন ছাড়া কি? আরে পুলিশ কোথায় ছিল? বসুন্ধরাজি, আপনার গিরিশবাগ সম্পর্কে ম্যাপ সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আইডিয়া আপনি আপনার নেতাদের থেকে নিয়ে নেবেন। তার কারণ ওখান থেকে 10 মিনিটের দূরত্বে লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, ওখান থেকে 5 মিনিটের দূরত্বে ক্যালকাটা নর্থ ডিসির অফিস, ওই যে মোড়ের মাথা ওটা 5টা থানার সংযোগস্থল। আপনি কি বলছেন কাকে? একটা প্রভোকেশন দিচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বহুবাজার থানার ওসি মাটিতে পড়ে রয়েছে, বহুবাজার থানার সাব ইন্সপেক্টর তিনি দরজা বন্ধ করতে ব্যস্ত। আপনার মন্ত্রী একটা কাঁচের ঘরের মধ্যে প্রায় মানে ইয়ে হয়ে ফোন করছেন। আপনি আপনার পুলিশ প্রশাসন কোথায়? আপনি কেন এটা সহনশীল? এই তো পুলিশের ছবিটা একটু বড় করে দেখানো, কিষাণু একটু বড় করে আমরা ছবিটা দেখা, পুলিশের অবস্থার ছবি। সহনশীলতার মানে কি আমাদের দলের নেত্রী নন? দেখুন আমি এই দেখুন পুলিশের অবস্থা দেখুন, যে পুলিশকে আজকে মার খেতে হলো এবং হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। মানে আপনি বুঝুন বসুন্ধরা দি, আপনি বুঝুন যে পুলিশের প্রতিরোধটা বা আইন শৃঙ্খলা রক্ষা করার তাগিদটা কোন লেভেলে ছিল, যে যেখানে পুলিশের হাঁটু ভাঙলো, হাত ভাঙলো, মাথা ফাটলো, রাস্তায় ফেলে পুলিশকে, সেই ছবিটা আমি দেখাতে পারছি না এখন, পুলিশ রাস্তায় শুয়ে, একদম রাস্তায় শুয়ে। আচ্ছা আপনারা এটা আমার কথাটা শুনুন। এবার আসছি, একটা বিরতি নিয়ে নি, একটা বিরতি নেব, বিরতির পরে আবারও আপনার কাছে আসবো, সবার কাছেই যাব। এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা শুধুমাত্র অপ্রত্যাশিত নয়, আইন ব্যবস্থার দিকে প্রশ্ন তুললো, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুললো, রাজনৈতিক দলগুলোতে যেটা আপনি বলছেন প্রভোকেশন, আমি বাংলায় বলছি উস্কানি দেওয়া,
এই উস্কানি তত্ত্বের প্রশ্ন উঠলো যে কে কাকে উস্কানি দিচ্ছে। পাশাপাশি এটাও জায়গা তৈরি হয়ে গেল যে তৃণমূল কিছু করলে বিজেপি ছেড়ে দেবে না, বিজেপি কিছু করলে তৃণমূল ছেড়ে দেবে না। অর্থাৎ এই যে শেয়ানে শেয়ানে টক্কর, এটা কিন্তু মানুষের নিরাপত্তাহীনতার একটা বড় কারণ হতে পারে এই সমাজ ব্যবস্থায়। এমনকি আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে শয়ে শয়ে মৃত্যু মিছিল তার কারণ হতে পারে কেউ কাউকে ছেড়ে দেবে না। তার ফল কি হতে পারে? তার ফল হতে পারে হচ্ছে রক্তপাত, মৃত্যু এবং মানে শারীরিক মানে অকথ্য অত্যাচার, নির্যাতন হতেই পারে। এটা এই ভয়াবহতার দায় কে নেবে? আজকে যেখানে এই মানে কোথায় হচ্ছে ঘটনা, গৌরব শুধু থানার সংযোগস্থল, নর্থ ডিসির অফিস, কলকাতা পুলিশের সদর দপ্তর শুধু বলছে তা না। আজকে এমন মানে একটা দিন যেখানে একজন ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে শহর কলকাতায়, আর যেখানে গন্ডগোল হচ্ছে সেখান থেকে ব্রিগেড কত দূর, কত কিলোমিটার দূর। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম বসুন্ধরাদির কাছে যাব, আমাকে একটু মার্জনা করবেন, আমি একটু সময় চেয়ে নেব, কারণ স্টুডিওতে অলরেডি বিজেপি মহিলা মোর্চার সভাপতি, সভানেত্রী আর কি ফাল্গুনী পাত্র এসছেন, বিজেপি মুখপাত্র আজকের অনুষ্ঠানে। ফাল্গুনীদি আজকে প্রধানমন্ত্রী শুধু মঞ্চে উপস্থিত ছিলেন না, ফাল্গুনীদি এসেই বললেন, হাঁপাতে হাঁপাতে এসছেন, বলছেন একাধিক কর্মী আক্রান্ত হয়েছে, তাদেরকে হাসপাতালে দেখতে গেছিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা পর ফাল্গুনীদি আসলেও ফাল্গুনীদির যে আজকে অভিজ্ঞতা হলো দেখে, বা যে পরিস্থিতি হলো, কেন হলো এরকম, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা করছি না, আমরা করছি শহর কলকাতার বুকে এই ধরনের ইনস্টিগেশনের ঘটনা বা প্রভোকেশন যেটা উঠে আসছে, মারামারি, রক্তারক্তি। কি দেখলেন আপনি গিয়ে, কি করে হলো এটা, ঘটনাটা একটু বলুন। আমি দেরি করে আসার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের যে কার্যকর্তারা মার খেয়ে রক্তাক্ত, যারা হসপিটালে ভর্তি, আমি বিআর সিং হসপিটালে দেখতে গেছিলাম, স্বভাবতই আসতে আমার দেরি হয়েছে। যে জনজোয়ার ব্রিগেড এবং ব্রিগেডের বাইরে, এই জনজোয়ার দেখে অ্যাকচুয়ালি শাসক দল ভয় পেয়েছে, কারণ তার আগে ধর্ণা মঞ্চ ফ্লপ, কোনো ইস্যু নেই, কোনো কিছু খাড়া করতে পারছে না। যে বাসগুলো আসছিল ওখান দিয়ে, সেখানে তাদেরকে নামিয়ে তাদের এত বড় বড় ইট সেই বাসের মধ্যে, পুরো তাদের কাঁচগুলো ভাঙচুর। আমি দয়া করে বলবো, একটু আগে এই যে বলা হচ্ছিল কি হচ্ছে না হচ্ছে, আমি দেখতে দেখতে আসছিলাম, সিসিটিভির ক্যামেরা যদি থাকে, যদি শাসক দল এত সত্যি কথা বলে, তিনি বলছেন এত মিথ্যে কথা, আমি বলবো একবার অন্তত সিসিটিভির ক্যামেরা দেখানো হোক যে সত্যিকারের ঘটনা কি ছিল, তাহলেই বোঝা যাবে যে কে কাকে প্রভোগ করেছে। যে বিজেপির কার্যকর্তাদের ধরে ধরে টেনে নামিয়ে মারধর করেছে জেহাদিরা, নাকি আজকে বিজেপির কার্যকর্তারা গিয়ে তাদেরকে করেছে। দেখুন যেভাবে একের পর এক বাস ভাঙচুর হয়েছে, যেভাবে আমাদের কার্যকর্তারা রক্তাক্ত হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, তাদের সেলাই পড়েছে, তাদের এত বড় বড় ইট ছুঁড়ে মেরেছে, কাঁচ পুরো গায়ে একদম কাঁচে ভর্তি গুঁড়োতে, মানে তাদের যে বাসগুলো যে মানে ঢিল মেরে যে বাসগুলো ভেঙে দিয়েছে। কিন্তু ফাল্গুনীদি এখানে কথা হচ্ছে বিজেপির তরফেও তো লাঠি চালানো হয়েছে, কারণ শশীবাজার পাশে দুজন তাদের পার্সোনাল স্টাফ বলছেন তাদের মাথায় ফেটকি বাঁধা, পুলিশ মাটিতে পড়ে। দেখুন শশীপাজা বলতেই পারেন, কারণ তিনি কিছু তো ইস্যু নেই, এটাকে ইস্যু বানাবার জন্য এটা তৈরি করেছেন, সেটা স্বাভাবিক, এটা আমার ভালো লেগেছে, কারণ ওনাদের কাছে কিছু নেই। একটা ইস্যু এত বড় জনজোয়ার যা ব্রিগেডের ময়দানে ছিল তার থেকে বেশি বাইরে ছিল, ওনারা ভয় পেয়েছেন, সেই জন্য এরকম ঘটনা করেছেন। আমি আবার বলছি, উনি যে হুলিগানসদের নিয়ে এসেছিলেন, যাদের দিয়ে এই বিজেপির বাস আক্রমণ করিয়েছেন, আপনারা সিসিটিভি ক্যামেরায় দেখুন, এবং তাদেরকে দিয়েই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা পুরো পূর্ব পরিকল্পিত ঘটনা। ফাল্গুনীদি, শশী দেবী বলছেন যে বাসেই নাকি ইট ছিল, লাঠি ছিল, আর আপনি কি বলছেন, তাহলে ইট লাঠিগুলো কোথায় ছিল, মন্ত্রীর বাড়িতে? দেখুন বাসে যারা এনেছিল তাদের হাতেই ইট ছিল, তাদের হাতেই লাঠি ছিল, যারা বাস ভাঙছিল, তারা মানে প্রথম ঘটনা হচ্ছে বাস ভাঙচুর দিয়ে শুরু। একদম প্রথমে এসে সেই বাসগুলোকে আটকানো হয়, এবং সেখানে পুলিশ যথেষ্ট ছিল। বলছে তার কাছে একজন জিএস ফোন করেছিলেন যে বাস আটকানো হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে। একদম আমরা মঞ্চে অলরেডি বসে রয়েছি, এবং যারা এসেছে, আমি যাদের দেখতে গেছিলাম, সেটা জগদ্দল, আমাদের বিধানসভা, মানে এখান থেকে অনেক দূরে, শশীবাজার কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায়, সবটাই এই কার্যকর্তাদের জানাও সম্ভব নয় এতটা। তো উনি যেটা বলছেন, আমি দয়া করে বলবো, যেসব কার্যকর্তাদের ওপর এইভাবে অ্যাটাক হয়েছে, একের পর এক রক্তাক্ত হয়েছে, একবার সিসিটিভি, তো একদম প্রকাশ্য রাস্তায় হয়েছে, যদি এত হিম্মত থাকে দু একটা ফুটেজ দেখান না কি হয়েছে প্রথম থেকে, তাহলে এই বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন। দেখুন কেন এরকম ভাবে বিভ্রান্ত করছেন, ভাবুন না যে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন আসন্ন, তাই আপনারা ভয় পেয়েছেন, তাই এরম করেছেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়,
আমাদের কার্যকর্তাদের মারধর থেকে শুরু করে খুন অবধি আপনারা একের পর এক করে চলেছেন। এবং শুধু তাই নয়, যেভাবে কেস দিয়ে বন্ধ আমাদেরকে আটকাতে চাইছেন, আজকে বিজেপির কার্যকর্তারা আপনাদের এইভাবে আটকে দিল, প্রভোগ করলো, এটা একটা হাস্যকর বিষয় নয়? আপনাদের এত পুলিশ, এত সমস্ত হুলিগ্যান্সরা রয়েছে, তারা বিজেপি তাদেরকে আটকে দিল। বাহ, খুব সুন্দর বলছেন। বসুন্ধরা দি কি বলবেন? এরপর সুভাষিস দা গৌরবের কাছে। বসুন্ধরা দি প্লিজ। এটা তো একদম বাস্তব যে প্রভোগেট করা হলো, পুলিশ হার মেনে গেল এবং শাসক দল রাজ্যে ক্ষমতা কলকাতার বুকে। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ বলুন, এবার বলুন। পুলিশের হার মানার প্রশ্নই ওঠে না, কিন্তু একটা পুলিশ দৌড়চ্ছে, তাকে হার মানা ছাড়া কি বলবো আপনি বলুন? পুলিশ দৌড়ে গলিতে পালিয়ে যাচ্ছে। এই মন্তব্য আমার নয় দিদি, মন্তব্য শশী বাজার, যে পুলিশ দৌড়ে গলিতে ঢুকে গেছে। আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনুন না, আপনি নিজেই বলতে থাকুন। যেকোনো একটা, সেটা হচ্ছে আজকের মতো এইরকম একটা উন্মত্ত দিনে পুলিশকে সংযত থাকতেই হবে। পুলিশকে সংযত না রাখলে বা পুলিশ সংযত না থাকলে এই ঘটনা আরো বড় আকার ধারণ করতে পারত। পুলিশ যদি লাঠি চার্জ করতো, পুলিশ যদি আরো কিছু মানে উগ্রভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করতো, আরো সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারত। এই দিকে নজর দিতে হবে যে ব্যাপারটা আরো সাংঘাতিক, আরো বড়, আরো কিছু যাতে ছড়িয়ে না পড়ে। পুলিশকে যদি লাঠিচার্জ করে, কোনো কিছু ঢিল ছুটতে শুরু করে, লাঠি ছুটতে শুরু করে, তাহলে পুলিশ যদি নিজের ডিফেন্সে কোথাও সরে গিয়ে সময়ের জন্য, দেখুন ওই সিচুয়েশনে না আমরা ছিলাম না আপনি ছিল পুলিশ, শেষ পর্যন্ত সামাল দিয়েছে পুলিশই। এটা একেবারে বিজেপির নেতারা এক্ষুনি বাংলা দখল করে নেব, এক্ষুনি সব আমরা নিয়ে নিচ্ছি, প্রশাসন বলে কোনো ঘটনা নেই, বিবেচনা বলে কিছু নেই, ওদেরই একমাত্র সমস্ত কিছু আছে, এই সমস্ত কথা বলে 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 মানুষগুলোকে প্রভোগ করেছে। তারা বিজেপির মানুষ হতে পারে, কিন্তু বাংলার মানুষ তো তাদেরকে আমি কেন লুম্পেন, কেন ক্রিমিনাল, কেন এসব কথা বলবো? একেবারে মানুষ না, আমি আমার একটা জায়গা বসুন্ধরা দি, আমি তো সঞ্চালক, আমি বলছি, কিন্তু আজকে বিজেপি যদি বলে আমরা বাংলা জিতেই নিলাম বা আমরা জিতে গেছি, আমি তো ঠিক একই বক্তব্য তৃণমূলের নেতা নেত্রীর গলায় শুনতে পাই যে আপনি লিখে রাখুন গতবারের থেকে আসন একটা বেশি হবে, লিখে রাখুন আমরা ক্ষমতায় আসছি। তাই তো, হ্যাঁ আসন বেশি হবে, 100 বার। না মানে সেটা প্রভোকেশন হয় না, সেটা প্রভোকেশন হয় না, বিজেপি বলে প্রভোকেশন হয়। কারণ আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায়। ওনারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা গৌরব, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। সুভাষিস দা আসছে, দাদা সুভাষিস দা আসছে, গৌরব ফাল্গুনিদিও আসছে, একটা ছোট্ট আমাকে বিরতি নিতে দিন প্লিজ। এরপর আমি ফিরে এসে গৌরব, সুভাষিস দা আবার ফাল্গুনিদির কাছে যাব, আমরা আরো তথ্য দেখবো। হ্যাঁ তথ্য দেখবো, ছবি দেখবো দিদি, ছবি দেখবো। আমি ক্যামেরাটা একটু রেডি রাখি, আমি লাইভ ছবি দেখাবো অবশ্যই যা হয়েছে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম। গৌরব, আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছিল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই শব্দটা বসুন্ধরাদি বললেন যে আমরা এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের। তৃণমূলের প্রতিনিধির কথা শুনে আমার সেই প্রবাদটার কথা মনে হচ্ছিল, একই কথা শুনি আজ মন্থরারও মুখে। তৃণমূল বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আরে তৃণমূলের নেতাই বলছে যে সমবায় ইলেকশনে, তৃণমূলের নেতারাই বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না, লুট হচ্ছে। তৃণমূল বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বাপরে বাপ, এই কলকাতা পৌরসভার ভোটে আমরা দেখেছি কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জাভেদ খানের ছেলে 99% ভোটে জিতেছেন। আমরা এই পৌরসভার ভোটই দেখেছি। ভাটপাড়ার ইলেকশন, আমরা এই পৌরসভার ভোট দেখেছি। ওই যে দক্ষিণ 24 পরগনার ওই যে ভোটার ইলেকশন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি যে ব্যালট খেয়ে নিতে তৃণমূলের নেতাদের, সে আবার বলে হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দিদি একটু শান্ত হন, একটু ঠান্ডা হন। আপনি একটা অন্য জায়গা থেকে এসে তৃণমূলের নেতা হয়েছেন তাই বলে তৃণমূলের গুণ গাইতে হবে, তৃণমূলের ভুল করা যাবে না, এরকম বিষয়টা নয়। কিন্তু যেটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউর মতো রাস্তার উপরে, দিদি শুনুন না, সেন্ট্রাল এভিনিউর উপরে, সেন্ট্রাল এভিনিউর মতন রাস্তার ওপরে এত ইট পাটকেল একজন নেতা মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালাউ করলো সেই ইট পাটকেল গুলো সেন্ট্রাল এভিনিউর ওপরে। হ্যাঁ বেশ আচ্ছা, ডিসি সেন্ট্রাল গেছেন শশী বাজার বাড়িতে এখন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন ডিসি সেন্ট্রাল তিনি গেছেন
ইন্দিরা মুখার্জি তিনি গিয়েছেন শশীবাজার বাড়িতে তদন্ত করতে, খুব সম্ভবত যে কি হয়েছে না হয়েছে সরজমিন দেখতে তিনি গিয়েছেন, এবং সেই ছবি আমরা এখন দেখাচ্ছি। সুভাষিস দার কাছে যাব। সুভাষিস দা, গণতান্ত্রিক ছবিটা চলতে থাকুক, আমরা দেখি, আমরা পাশে সুভাষিস দার। দেবাশিস, একটা জিনিস তুমি মাথায় রাখবে, হ্যাঁ। শাসক কোনোদিনও গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক কোনো কর্মসূচিকে ঠিকভাবে নিতে পারে না, তাতে তাদের ভয় হয়। সেটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস হোক আর চাষিদের আন্দোলন হোক দিল্লির বুকে, সেখানে আটকানোর চেষ্টা হয়, ভাবে যে না গণতান্ত্রিক আন্দোলন করতে দিলে তাহলে সরকার বিপন্ন হবে। আমি বলি এইখানেও আজকে আমি বলি না আমি বলে নেই, সেটা হলো যে যখন কিনা কৃষকরা আন্দোলন করছে, যেভাবে পেরেক পুঁতে তাদের আটকানো হয়েছিল দিল্লিতে যাতে ঢুকতে না পারে, এখানেও তৃণমূল কংগ্রেস যদি একই জিনিস করে থাকে খুব দুঃখজনক। কারণ হলো তৃণমূল এসেছিল কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সবসময় এই কথাই ছিল যে সিপিএম আমলে গণতন্ত্র ছিল না। আজকে যদি দেখা যায় যে কোনো মিছিল মিটিং বা কোনো আন্দোলনকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করার চেষ্টা করছে, এটা দুঃখের। কারণ গণতন্ত্রের এটা একটা বিশেষ রূপ যে শাসকের বিরুদ্ধে বিরোধীরা থাকবে। তো যখন আপনারা বিরোধী ছিলেন বসুন্ধরা, তখন আপনারাও শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে যদি আপনারা সেই লড়াইকে খর্ব করেন এবং আটকান, ঠিক বিজেপির মতন বিজেপি যেভাবে কেন্দ্রে করছে, তাতে অন্যায় হবে। আমার মনে হয় যে এটা গণতন্ত্র বিপন্ন হবে। আপনারা কি কেউ আজকে একটা উত্তেজিত দিনে পুলিশের যে সহিষ্ণুতার কথাটা দেখছেন না? উত্তেজিত দিন, সেনসিটিভ, আমি এগুলো কেন বলবো? প্রধানমন্ত্রী আসবেন, উত্তেজিত দিন কেন? ফাল্গুনি একদম পুলিশকে সামনে রেখে ফুটেজ দেওয়ার জন্য এই ধরনের ঘটনা করেছেন কলকাতার বুকে। উত্তেজিত দিনে পুলিশের সংযমতার কথাটা একবার আপনারা চিন্তা করবেন না? পুলিশ ওখানে লাঠিচার্জ করতে যাবে না, মারতে যাবে না। প্রধানমন্ত্রী আসবে বা বিজেপি নেতৃত্ব আসবে, তো উত্তেজনা কেন হবে? কেন হবে উত্তেজনা? ফুটেজ দেওয়ার জন্য এই ধরনের আচ্ছা চলো বসুন্ধরা দি, ফাল্গুনি দি বলুন। আচ্ছা ফাল্গুনি দি কিছু ছবি দেখাচ্ছিলেন, পুলিশকে সামনে রেখেই এই ধরনের ঘটনা ঘটাবার প্রি প্ল্যান ছিল, যার জন্য পুলিশ এখানে নিশ্চুপ ছিল। কারণ পুলিশ চাইলে এটাকে থামিয়ে দিতে পারতো, কারণ একটা বাস ভাঙচুর হয়নি, অনেক বাস ভাঙচুর হয়েছে। যখনই প্রথম এই ঘটনা ঘটেছে তখনই যদি পুলিশ আটকে দিত, তাহলে এই ঘটনা এত দূর এগোতো না। সেই জন্য এই ঘটনা ছিল প্রি প্ল্যান। কারণ জানে যে ধরনের জনঢল, যে ধরনের ব্রিগেড ময়দান ভর্তি, যে ধরনের রাস্তায় মানুষের ঢল নেমেছে, সেই থেকে দিক ঘোরানোর জন্য প্রি প্ল্যান ভাবে এইটা পুলিশকে সামনে রেখে পুলিশকে দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলেই পুলিশ কিছু বলেননি। কারণ পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুভাষিস দা একটু এক এক করে না বললে কারোর কথা মানুষ বুঝতে পারবে। আমরা নির্বাচন কমিশনের সামনে এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে গেছিলাম। সন্ধ্যেবেলা পুলিশের ডিসি থেকে শুরু করে এসি তারা বলছে এখানে দাঁড়ানো যাবে না। আমরা কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গেছিলাম? এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ডেপুটেশনে গেছিলাম। আপনারা বিজেপিকে ফুটেজ দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আজকে কলকাতার বুকে। আজকে কলকাতার বুকে সেন্ট্রাল এভিনিউর মতন রাস্তায় আপনাদের পুলিশের অপদার্থতা রাজ্যের মানুষের কাছে দেখা গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমাকে বসুন্ধরা দি একটা কথা বলুন, এই ইটগুলো কোথা থেকে পেল? ইটগুলো কোথা থেকে আসলো? বিজেপি কর্মীরা ইট ছুঁড়েছে বলছেন, কোথায় ছিল ইটগুলো? ইট, লাঠি, রড, এমনকি শশীবাজা বলছেন বোম। আচ্ছা কি বলেছেন শশীবাজা আরেকবার একটু শোনাই, আপনার আরো আরেকবার শুনতে পারবেন। শশীবাজা আক্রান্ত হওয়ার পর সিএন কে কি বলেছেন শুনুন। ইট, বোতল, লাঠি, সোটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থক আমাকেও আক্রমণ করেছে, মেরেছে। এরা গুন্ডা শুধু নয়, এরা খুনি। ওদের আস্পর্ধা, এরা যাচ্ছে বিজেপি র্যালিতে, প্রধানমন্ত্রী তাদের বাস ভর্তি ইট, তাদের বাস ভর্তি ইট, পাটকে, লাঠি, সোটা, বোমা, বোতল, সমস্ত ওরা অরাজকতা তৈরি করেছে।
বসুন্ধরাদি বাস ভর্তি বোতল, ইট, লাঠি, সোটা এবং বোম সব ছিল। আবার তো সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে একদল মানুষ ব্রিগেডে যাচ্ছেন লাঠি, সোটা, বোম, বোতল, ইট, পাটকেল সব নিয়ে বাসে করে, আর সেই বাস কলকাতার রাস্তার বুক দিয়ে যাচ্ছে। তা পুলিশ কি করবে? পুলিশ কি ওই যে বাস যখন র্যালিতে যায়, পুলিশ কি কোনোদিনও সেই বাসকে চেক করে? পুলিশ তো যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ ছিল যেখানে সভা হয়েছে সেখানে। আর ঘটনাটা ঘটেছে সভাস্থলে, তো ঘটনাটা ঘটেনি, ঘটনাটা অত্যন্ত আনএক্সপেক্টেড এবং বিজেপি মনে করেছে এইরকম ভাবে অ্যাজিটেট করে বেশ একটা নির্বাচনটাকে গরম করে তুলবে, কিন্তু এটা কিন্তু খুব ভুল ভাবছে বিজেপি। ফাল্গুনিদি পরিকল্পনা করে করা হচ্ছে। পুলিশকে সংযত থাকতেই হবে। আপনারা খেলা হবে বলে মানুষের সাথে অনেক খেলেছেন, কিন্তু এবার খেলাটা বন্ধ করুন, কারণ মানুষের যে জনরোষ সেটা কিন্তু এবার বহিঃপ্রকাশ ঘটবে। কারণ কতদিন মানুষ এরকম অত্যাচার সহ্য করবে? আপনারা বেআইনি অস্ত্র আপনাদের কাছে, একেবারে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম সেই বৃত্ত সম্পন্ন নয়। বলেছিলাম যে বিজেপির বহু নেতা আমার প্যানেলে এসে বলেছেন এবার কিন্তু আর ছেড়ে দেওয়া হবে না। হয়তো তারই একটা এক্সাম্পল শহর কলকাতা দেখলো। এক্ষুনি ফাল্গুনিদি শেষই করলেন যে জনরোষ কিন্তু এইভাবেই দেখা যাবে। খুব স্বাভাবিকভাবে সেখানে বিপত্তি বাড়বে সাধারণ মানুষের, নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ। নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কার কি ভূমিকা থাকবে, এখন হয়তো এবার ফাইনাল টেস্ট ম্যাচ তাদেরকে প্রুফ করতে হবে নিজেদেরকে মানুষের জন্য। আজকে এখানে শেষ করব। গৌরবকে, ফাল্গুনিদিকে, শুভাশিসদাকে এবং বসুন্ধরাদিকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। পরের প্রোগ্রামের জন্য থাকুন ক্যালকাটা নিউজের সঙ্গে। নমস্কার।